সুপ্রভাত বন্ধুরা, আগের পর্বে আমরা এসেছি চেন্নাই থেকে 60 কিলোমিটার দূরের মহাবালিপুরমে। দেখেছি ছবির মতো সুন্দর মহাবালিপুরম সি বিচ আর সমুদ্রের ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তীর মন্দির বা শোর টেম্পল। সমুদ্রের তীরবর্তী শিশোর মন্দির দেখার পর আমরা এখন চলে এসেছি মহাবালিপুরমের বিখ্যাত পঞ্চরথ দেখতে। আমার পিছনেই আছে, দেখতে পাচ্ছেন পঞ্চরথ। পল্লব রাজা মহেন্দ্র বর্মন এই রথ বানানো শুরু করেন। উনি পাথর কেটে এই 5টি রথ বানানো শুরু করেছিলেন। তারপরে তার মৃত্যুর পর তার ছেলে নরসিংহ বর্মন এই কাজ এগিয়ে নিয়ে চলেন। তারপর 668 খ্রিস্টাব্দে নরসিংহ বর্মনের মৃত্যুর পর এই কাজ যতটা শেষ হয়েছিল সেই অবস্থাতেই অসম্পূর্ণভাবে পড়ে থাকে। তো চলুন আমরা পায়ে পায়ে এগিয়ে যাই। আপনাদের আগেই বলেছিলাম যে এখানে ওই শিশোর মন্দিরের সামনে থেকে যে 40 টাকার টিকিট কেটেছিলাম সেই টিকিটেই সবগুলি স্থাপত্য দেখা যাবে। তো সেই টিকিটই আমি এখানে দেবো, আমার হাতে আছে সেই টিকিট দিয়ে আমরা ঢুকে যাব। তো আমরা এখন চলে এসেছি এই পঞ্চরথ দেখতে। সামনেই দেখতে পাচ্ছেন গ্রানাইট পাথর কেটে এই 5টি রথ তৈরি করা হয়েছিল। যদিও কাজ সম্পূর্ণ হয়নি, অসম্পূর্ণ অবস্থাতেই পড়ে আছে। তো সেই নিদর্শনই আমরা আজকে দেখব। পল্লব ডাইনাস্টির শিল্পের নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। সব গ্রানাইট পাথর কেটে এই কাজগুলি করা হয়েছে। তখনকার দিনের দক্ষ শিল্পীদের শিল্পের নিদর্শন ফুটে উঠেছে পাথরের গায়ে। এখানে এই যে 5টা রথ দেখতে পাচ্ছেন, এই 5টা রথের নিচে রথের নাম লেখা আছে। এই 5টা রথের নাম পঞ্চ পাণ্ডবের নামেই দেয়া হয়েছিল। চলুন আপনাদের নিয়ে যাই সেদিকে। এই আমার ক্যামেরায় এখন যে রথটি দেখতে পাচ্ছেন, এই রথটির নাম ধর্মরাজ রথ। মানে আমরা জানি পঞ্চপাণ্ডবের সবচেয়ে বড় ভাই যে ধর্মরাজ যুধিষ্ঠির, তার নামেই এই ধর্মরাজা রথ। এই যে এখানে লেখা আছে ধর্মরাজা রথ। তখনকার দিনে না ছিল আধুনিক প্রযুক্তি আর না ছিল অত্যাধুনিক যন্ত্রপাতি। দক্ষ শিল্পীদের নিরলস প্রচেষ্টায় পাথরের গায়ে ফুটে উঠেছে এইসব অসম্ভব সুন্দর শিল্পকর্ম। আমরা এগিয়ে চলেছি পরের রথের দিকে, যা কিনা পাণ্ডব ভ্রাতা ভীমের নামে নামাঙ্কিত। এই 5টি রথের মধ্যে আকার ও আয়তনে সবচেয়ে বড় হলো এই ভীমা রথ। এগোবো পরের রথের দিকে। এই যে রথটা দেখতে পাচ্ছেন, এই রথের নাম হলো অর্জুন রথ। এই যে দেখুন এখানে লেখা আছে, এটা হলো অর্জুন রথ। আর এর পাশে যে একটু ছোট আকারে যেই রথটি, সেই রথটার নাম হচ্ছে
দ্রৌপদী রথ, এই যে দেখুন, এটা দ্রৌপদী রথ। মহাভারতে যেমন অর্জুনের পাশে সবসময় ছিলেন দ্রৌপদী, তেমন এখানেও অর্জুন রথের পাশেই বানানো হয়েছে দ্রৌপদী রথ। ঠিক এই রথগুলোর উল্টো দিকেই আরেকটা রথ আছে, তো সেই রথটার নাম হচ্ছে নকুল সহদেব রথ। এই যে দেখুন, এই রথটা হলো, এইটা হলো নকুল সহদেব রথ। তো আমরা দেখতে পাচ্ছি পঞ্চ পাণ্ডবের নামে এবং দ্রৌপদীর নামে এই 5টি রথ। এবারে একটি রথের ভিতরে প্রবেশ করে ভিতরটা দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন গ্রানাইট পাথর কেটে তৈরি করা হয়েছে এই রথগুলি। আর দক্ষ শিল্পীদের দক্ষতায় ফুটে উঠেছে নিপুণ শিল্পকর্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি বড় বড় পাথর এখনো পড়ে আছে। এই যে দেখুন, বড় বড় গ্রানাইট পাথর। এই পাথরগুলো কেটে কেটেই এই রথগুলো তৈরি করা হয়েছিল, কিন্তু যেহেতু রথ তৈরির কাজ অসম্পূর্ণ থেকে গেছে, তাই এই বড় বড় পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে সেখানে। এই দেখুন, সব মাঝে মাঝে বড় বড় পাথর পড়ে আছে। এই পাথরগুলো কেটে কেটেই এই রথগুলো তৈরি করা হয়েছে। বর্তমানে এই জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, তারাই এগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। বন্ধুরা, এই পল্লব রাজবংশের অসামান্য কীর্তির সাক্ষী রইলাম আমরা। তো এবার আমরা বেরিয়ে এগিয়ে যাব পরের ডেস্টিনেশনের দিকে। যদিও সূর্যের প্রখর তাপ, তবুও এই জায়গাটা পুরোটাই এই সমুদ্রের ধারে। দেখতে পাচ্ছেন এদিকে পুরোটাই সমুদ্র, তাই হাওয়াও পাচ্ছি এখানে, অতটা গরম লাগছে না। এটা না থাকলে হয়তো এই জায়গায় প্রচুর গরম লাগবে। তো যাই হোক, রোদ্দুরের মধ্যেও হাঁটতে ভালোই লাগছে। তো চলুন আমরা এবার পরের গন্তব্যের দিকে এগিয়ে যাই। আমরা এখন এগিয়ে চলেছি কৃষ্ণর বাটার বল দেখতে। ওটা একটি ব্যালেন্সিং রক। তো তার আগেই আমরা এই অসামান্য কারুকার্য দেখতে পাচ্ছি। রাস্তার ধারে পাথর কেটে খোদাই করে
এই গুহা চিত্রগুলো তৈরি করা হয়েছে। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এই পাথরের গায়ে গুহাচিত্র তৈরি। দেখুন, এখানে খুব সুন্দরভাবে পাথর কেটে কেটে গুহাচিত্র তৈরি করা হয়েছে। আমরা এক গুহাচিত্র দেখে প্রবেশ করছি আর এক গুহাচিত্রের ভিতরে। এই দেখুন, পাহাড়ের গায়ে খোদাই করে অসম্ভব সুন্দর গুহাচিত্র বানিয়েছে শিল্পীরা। সে সময় না ছিল আধুনিক প্রযুক্তি, না ছিল পাথর কাটার মেশিন, তাও তাদের নিপুণ দক্ষতায় তারা হাতেই কেটেছে এইসব গুহাচিত্র। মহাভারতে অর্জুন দেবাদিদেব মহাদেবের কাছ থেকে অস্ত্র প্রাপ্তির জন্য কিভাবে কঠোর তপস্যা করেছিলেন, সেই সব ঘটনাই দেখানো হয়েছে এই শিলাখণ্ডের ওপর খোদাই করে। এছাড়াও পুরাণে বর্ণিত ভাগীরথের তপস্যার মাধ্যমে গঙ্গার মর্তে অবতরণের কাহিনীও দেখা যায় এই শিলাখণ্ডের ওপর। তখনকার দিনে দক্ষ শিল্পীদের হাতে অসাধারণ কারুকার্য মুগ্ধ নয়নে দেখা যেন এক অপূর্ব অভিজ্ঞতা। আমরা এখন এগিয়ে চলেছি কৃষ্ণর বাটার বল দেখতে। জিনিসটা কি চলুন বলছি আপনাদের। ওই দূরে দেখা যাচ্ছে একটা ব্যালেন্সিং রক, তার নামই হলো কৃষ্ণর বাটার বল। দিনের পর দিন এই পাথরটি, এই বিশাল পাথরটি ওইভাবেই দাঁড়িয়ে আছে, কোনোভাবেই ওটিকে নাড়ানো যায়নি। তো বলা হয় ওটাই কৃষ্ণের বাটার বল। তো যাই হোক, আমরা এতক্ষণ যেই পাহাড়ের গায়ে গুহাচিত্রগুলো দেখলাম, মানুষের হাতে খোদাই করে যেগুলি বানানো হয়েছে, সেগুলোতে মহাভারতের বিভিন্ন অধ্যায়ের গল্পগুলি ফুটে উঠেছে। অসামান্য শিল্পকর্মের নিদর্শন। তো আমরা এখন এগিয়ে চলেছি বাটার বল দেখতে। ওই দূরে দেখতে পাচ্ছেন কৃষ্ণর বাটার বল। আসলে এটি একটি ব্যালেন্সিং রক। তো বন্ধুরা, অবশেষে চলে এসেছি কৃষ্ণর বাটার বল দেখতে। তো আমাদের সামনেই আছে সেই ব্যালেন্সিং পাথরটি। যুগ যুগ ধরে এই পাথর এভাবেই দাঁড়িয়ে আছে। তো আমরাও দেখতে চলে এসেছি। তো চলুন আপনাদেরও দেখাই সেই বল। আমরা এখন চলে এসেছি কৃষ্ণর বাটার বল দেখতে। এটি একটি ব্যালেন্সিং রক। বছরের পর বছর এইভাবেই দাঁড়িয়ে আছে এই পাথরটি। অনেক প্রযুক্তি ব্যবহার করে এই পাথরটিকে নড়ানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু পাথরটি নড়ানো যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিছুটা অংশ মাত্র টাচ হয়ে আছে এবং একটি ঢালু জায়গাতেও আছে এটা, তবুও এই পাথরটা গড়িয়ে পড়ছে না। এই জন্যই বলা হয় যে ভগবান কৃষ্ণের হাতের মাখন স্বর্গ থেকে হয়তো এখানে এসে পড়েছে এবং এখানেই আটকে আছে, তাই এটির নাম দেওয়া হয়েছে কৃষ্ণর বাটার বল। তো যাই হোক, পৃথিবীতে অনেক কিছুই এরকম আশ্চর্য জিনিস আছে। এই জায়গাটি চারদিকেই ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন পাথরের অংশ। আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি সেগুলো।
যার মধ্যমণি হলো এই বাটার বল। প্রায় 250 টনের এই বোল্ডারটি এই ঢালু জমির ওপর কিভাবে দাঁড়িয়ে আছে এটি এক বিস্ময়। শোনা যায় প্রায় 1200 বছর ধরে এই একই স্থানে এই শিলাখণ্ডটি দাঁড়িয়ে আছে। প্রাচীনকালে পল্লব রাজা নরসিংহ বর্মনও এই পাথরটি সরানোর জন্য ব্যর্থ চেষ্টা করেছিলেন। এরপর 1908 সালে শহরের তৎকালীন গভর্নর আর্থার হ্যাভলক নিরাপত্তার উদ্বেগের কারণে পাথরটিকে তার অবস্থান থেকে সরানোর জন্য 7টি হাতি ব্যবহার করে চেষ্টা করেছিলেন এই পাথরটি সরাতে, কিন্তু তাতে কোনো সফলতা পাননি। বছরের পর বছর ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এভাবেই দাঁড়িয়ে আছে এই শিলাখণ্ড। বন্ধুরা, এই ছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহাবালিপুরমের সাইট সিন। এবার ফেরার পালা। চেন্নাই ভ্রমণের 3টি পর্বে আপনাদের ঘুরে দেখালাম চেন্নাই এবং মহাবালিপুরমের বিভিন্ন দর্শনীয় স্থান। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরে দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে অন্য কোনো স্থানে।